প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদের আজকে নিউটনীয় বলবিদ্যার 11তম ক্লাস নিব। আশা করি তোমরা আমাদের সঙ্গে আছো। তোমাদের সমস্যাগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবে। এই ক্লাসে আমরা যেটি আলোচনা করব তা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ ও অস্থিতিস্থাপক সংঘর্ষ সম্পর্কে ধারণা এবং একটি সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান করব আমরা এই ক্লাসে। কলিশন, সংঘর্ষ। প্রথমে আমরা সংঘর্ষে আসি। সংঘর্ষটা কি? দুটি বস্তু একটি অপরটির উপর খুব বড় মানের বলে আঘাত করলে তখন তাকে সংঘর্ষ বলে। অর্থাৎ কি হবে, দুইটা বস্তু একটি অপরটির উপরে যদি আঘাত করে খুব বড় মানের বলে, তাহলে সেই অবস্থাকে আমরা সংঘর্ষ বলি। এটা স্বাভাবিক, তোমরা সকলে পরিচিত এই সংঘর্ষের সঙ্গে। দুটো বাসের মুখোমুখি সংঘর্ষ, বাস ট্রাকের সংঘর্ষ, এরকম বিভিন্ন ধরনের সংঘর্ষের খবর আমরা পেয়ে থাকি। তো সেরকম এই ঘটনা, এই সংঘর্ষটা, এই সংঘর্ষ হতে পারে দুই প্রকারের। একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ আর একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। দুই প্রকারের সংঘর্ষ হতে পারে। প্রথমে আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ সম্পর্কে আলোচনা করব। স্থিতিস্থাপক সংঘর্ষটা কি? যে সংঘর্ষ সৃষ্টিকারী বস্তুদের মোট গতিশক্তি সংরক্ষিত থাকে তাকে স্থিতিস্থাপক সংঘর্ষ বলে। অর্থাৎ সংঘর্ষ যাদের ভিতরে হবে তাদের পূর্বে ও পরে, সংঘর্ষের পূর্বে যে দুইটা বস্তু সংঘর্ষ হতে গেলে সবসময় ন্যূনতম দুটো বস্তুর প্রয়োজন। তাহলে দুটো বস্তুর পূর্বের মোট গতিশক্তি, অর্থাৎ দুইটা বস্তু গতিশীল যদি থাকে তাহলে তাদের যে গতিশক্তি থাকবে সেই মোট গতিশক্তি এবং পরের যে গতিশক্তি, এই গতিশক্তি সমান হবে। পূর্বের এবং পরের গতিশক্তি যদি সমান হয় তাহলে সেই সংঘর্ষকে আমরা বলবো স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে মনে করি দুটি m1 ও m2 ভরের বস্তু একই সরল রেখা বরাবর চলে। তাহলে একই সরল রেখা বরাবর দুইটা বস্তু যাদের ভর m1 ও m2, দুইটা বস্তু চলে যেখানে m2 এর বেগ বেশি, m1 এর থেকে m2 এর বেগ বেশি, ফলে কিছুক্ষণ পরে তারা সংঘর্ষে লিপ্ত হবে। একই সরল রেখা বরাবর যেহেতু চলছে এবং একটির বেগ আরেকটি থেকে বেশি, পিছনেরটির বেগ যদি বেশি হয় তাহলে সামনেরটিকে সে আঘাত করবে, অর্থাৎ কিছুক্ষণ পরে তারা সংঘর্ষে লিপ্ত হবে। এক্ষেত্রে ধরি সংঘর্ষের পূর্বে এদের বেগ যথাক্রমে v1i, i হচ্ছে ইনিশিয়াল প্রথম বস্তু, 1 মানে 1 নং বস্তুটা, m1 ভরের বস্তুটার আদি বেগ v1i এবং v2i দ্বিতীয় বস্তুটার m2 যে ভরের বস্তুটার প্রাথমিক অবস্থা, ইনিশিয়াল প্রাথমিক অবস্থায় বেগ ধরে নিলাম v2i, এবং সংঘর্ষের পরে এদের বেগ যথাক্রমে v1f এবং v2f হবে। এখানে 2f, 1f এর জায়গায় 2f হবে। তাহলে সংঘর্ষের পরে তাহলে বেগ কত হবে? f হচ্ছে ফাইনাল, তাহলে 1 এর ফাইনাল বেগ এবং 2 এর, এটা 2 হবে, 2 এর ফাইনাল বেগ আমরা ধরে নিলাম v2f। তাহলে ভরবেগ সংরক্ষণের সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি? সংঘর্ষের পূর্বের ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগ একই থাকবে, অর্থাৎ সংরক্ষিত থাকবে। এটা হচ্ছে ভরবেগ সংরক্ষণের সূত্র। সংঘর্ষের পূর্বে এবং পরের ভরবেগের সমষ্টি সমান থাকবে। তাহলে পূর্বের ভরবেগ, আমরা জানি ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে, তাহলে ভর হচ্ছে m1, m1 ভরের বস্তুটার বেগ হচ্ছে v1i, পূর্বের সংঘর্ষের পূর্বে, তাহলে m1 v1i প্লাস m2 দ্বিতীয় বস্তুটার ভর হচ্ছে m2 এবং v2i, এই দুইটার গুণফল হচ্ছে ভরবেগ। তাহলে প্রথম বস্তুর আদি ভরবেগ প্লাস দ্বিতীয় বস্তুর আদি ভরবেগ সমান সমান কত হবে? প্রথম বস্তুর ভর m1 এবং শেষ বেগ v1f, শেষ বেগ প্লাস দ্বিতীয় বস্তুর ভর এবং দ্বিতীয় বস্তুর শেষ বেগ, তাহলে m2 v2f। এটা হচ্ছে আমাদের ভরবেগ সংরক্ষণের সূত্র। এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। এবং গতিশক্তি সংরক্ষণ সূত্র অনুসারে লেখা যায় যে গতিশক্তি যদি সংরক্ষিত হয় তাহলে সংঘর্ষের পূর্বের গতিশক্তি এবং সংঘর্ষের পরের গতিশক্তি একই থাকবে, অর্থাৎ সংরক্ষিত থাকবে। তাহলে এই সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি? গতিশক্তি আমরা জানি কি হাফ এম ভি স্কয়ার, গতিশক্তিকে আমরা প্রকাশ করি হাফ এম ভি স্কয়ার। তাহলে এই যে হাফ এম ভি স্কয়ার, এই যে এই অংশটা প্রথম বস্তুটির ভর ইন্টু
প্রথম বস্তুর আদিবেগ এর স্কয়ার v1i স্কয়ার, তাহলে হাফ এম ভি স্কয়ার প্রথম বস্তুটার গতিশক্তি প্লাস দ্বিতীয় বস্তুটার আদি গতিশক্তি। তাহলে দ্বিতীয় বস্তুর আদি গতিশক্তি কত হবে? হাফ এম, এম মানে m2, আর ভি স্কয়ার মানে v2i, দ্বিতীয় বস্তুটার আদি বেগ i এর স্কয়ার, সমান কি হবে? প্রথম বস্তুর শেষ গতিশক্তি, তাহলে প্রথম বস্তুর শেষ গতিশক্তি কত? হাফ এম, এই যে হাফ m1 প্রথম বস্তুর জন্য ভর m1, এম ভি স্কয়ার, ভি মানে v1f এর স্কয়ার, প্লাস দ্বিতীয় বস্তুর শেষ গতিশক্তি, তাহলে দ্বিতীয় বস্তুর শেষ গতিশক্তি কত? হাফ এম মানে m2 এবং ভি স্কয়ার মানে হচ্ছে v2f, দ্বিতীয় বস্তুর ফাইনাল বেগ এর স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের গতিশক্তি সংরক্ষণ সূত্র। তাহলে এইটাকে আমরা নাম দিলাম 2 নং সমীকরণ, দুইটা সমীকরণ। এই সমীকরণ দ্বয়কে যদি আমরা সরলীকরণ করি, তোমরা একটু বইটা দেখে নিবে, আমি সরলীকরণ এখানে করে দেইনি, তোমরা বইতে এই সংঘর্ষ দুটো পাবে। এই সমীকরণ দুটোকে আমরা সরলীকরণ করব। তাহলে সরলীকরণ করে এই সমীকরণ দুইটা থেকে আমরা শেষ বেগ নির্ণয় করব, প্রথম বস্তুর শেষ বেগ এবং দ্বিতীয় বস্তুর শেষ বেগ নির্ণয় করব। যদি এটা করি তাহলে আমরা কি পাই, সেই সরাসরি আমি এই সমীকরণটা তোমাদের দিয়েছি, তোমরা এটা বাসায় তোমাদের কাজ থাকলো, বাসায় তোমরা এটা করবে, করে এই সমীকরণটাকে বের করবে, ওই দুইটা সমীকরণ থেকে সরলীকরণ করে এই সমীকরণটা বের করবে। তাহলে v1f প্রথম বস্তুর শেষ বেগ কত হবে? m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু v1i প্লাস 2m2 বাই m1 প্লাস m2 v2i, এবং দ্বিতীয় বস্তুর শেষ বেগ হবে m2 মাইনাস m1 বাই m1 প্লাস m2 ইন্টু v2i প্লাস 2m1 বাই m1 প্লাস m2 ইন্টু v1i। এটাকে আমরা 3 নং সমীকরণ আর এটাকে আমরা 4 নং সমীকরণ দিলাম। এক্ষেত্রে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? আমাদের সিদ্ধান্ত সমূহ, অনেকগুলো সিদ্ধান্ত আছে, তো আমি তোমাদের এখানে দুটো সিদ্ধান্ত কথা এখানে বলবো। v1i সমান সমান v2i, অর্থাৎ প্রথম বস্তুর আদি বেগ এবং প্রথম বস্তুর দ্বিতীয় বস্তুর আদি বেগ, এই দুইটা আদি বেগ যদি সমান হয়, অর্থাৎ v1i সমান v2i, তাহলে বস্তুদ্বয়ের মধ্যে কোনো সংঘর্ষ হবে না। কেননা দুইটার বেগ যদি একই হয় এবং একই সরলরেখা বরাবর চলে, তাহলে তাদের মধ্যে যে দূরত্ব আছে সেই দূরত্ব নিয়েই চলতে থাকবে, এদের মধ্যে কোনো সংঘর্ষ হবে না। দ্বিতীয় সিদ্ধান্ত কি? m1 সমান m2, দুইটা বস্তুর ভর যদি সমান হয়, দুইটা বস্তুর ভর সমান, তাহলে একটি বস্তু অপর বস্তুর বেগ প্রাপ্ত হয় বা বেগ বিনিময় করে। কি হবে? একটি বস্তু প্রথম বস্তুটা অপর বস্তুটাকে বেগ দিয়ে দিবে এবং দ্বিতীয় বস্তুটা প্রথম বস্তুটাকে বেগ দিয়ে দিবে, তাহলে কি হবে? বেগের বিনিময় হবে। তোমরা এখান থেকে একটু লক্ষ্য করো, m1 সমান m2 যদি হয়, এখানে m1 এবং m2 কে যদি সমান করি তাহলে এইটা 0 হয়ে যাবে, এই অংশটা, তাহলে এই অংশটার কোনো ভ্যালু থাকবে না, v1f এর, অর্থাৎ প্রথম বস্তুটার শেষ বেগ, এটার কোনো ভ্যালু থাকবে না, এটা 0 প্লাস এখানে যদি দুইটা সমান হয় তাহলে এখানে নিচে আসবে 2m1 বা m2 যাই বলি, আর এখানে আছে 2m2, তাহলে m2 m2 2m2 m2 কাটা যায়, থাকে v2i। তাহলে v1f অর্থাৎ প্রথম বস্তুর শেষ বেগ হয়ে যাবে দ্বিতীয় বস্তুর আদি বেগের সমান, শুধু এই অংশটা থাকবে। তাহলে প্রথম বস্তুর শেষ বেগ হবে দ্বিতীয় বস্তুর আদি বেগের সমান। আবার এখানে দ্বিতীয় বস্তুর শেষ বেগ কি হবে? দুইটা যেহেতু ভর সমান, এই অংশটা এটার মানও শূন্য হয়ে যাবে, এটার মান যদি শূন্য হয় তাহলে এখানেও দুইটা একই হয়ে যাবে, এখানে 2 আসবে, 2m1, তাহলে 2m1 আসলে 2m1 কাটা গিয়ে থাকবে v1i, অর্থাৎ দ্বিতীয় বস্তুর শেষ বেগ সমান প্রথম বস্তুর আদি বেগ। তাহলে এই বেগের কি হলো? বিনিময় হলো, একটা বস্তু আর একটা বস্তুকে বেগ দিয়ে দিবে। তাহলে সেটাই বলা আছে যে m1 সমান সমান যদি m2 হয় তাহলে একটি বস্তু অপর বস্তুর বেগ প্রাপ্ত হয় বা বেগ বিনিময় করবে। তাহলে এটা হচ্ছে আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষ। এবার আমরা আসি অস্থিতিস্থাপক সংঘর্ষ। অস্থিতিস্থাপক সংঘর্ষটাকে যে সংঘর্ষ সৃষ্টিকারী বস্তুদের মোট গতিশক্তি সংরক্ষিত থাকে না তাকে অস্থিতিস্থাপক সংঘর্ষ বলে, অর্থাৎ সংঘর্ষের পূর্বে এবং পরের গতিশক্তি যদি একই না থাকে সেটা হবে অস্থিতিস্থাপক সংঘর্ষ।
প্রায় সকল ধরনের সংঘর্ষই কিন্তু অস্থিতিস্থাপক সংঘর্ষ হয়, স্থিতিস্থাপক সংঘর্ষটা খুবই কম হয়। অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আমরা মনে করি দুটি বস্তু m1 এবং m2 ভরের বস্তু একই সরল রেখা বরাবর চলে, যেখানে m2 এর বেগ বেশি, পূর্বের মতোই আমরা ধরে নিলাম যে m2 এর বেগ বেশি, ফলে কিছুক্ষণ পরে তারা সংঘর্ষে লিপ্ত হবে। সেক্ষেত্রে যদি সংঘর্ষের পূর্বে এদের বেগ যথাক্রমে v1i ও v2i, প্রথম বস্তুর আদিবেগ এবং দ্বিতীয় বস্তুর আদিবেগ, এবং সংঘর্ষের পরে এদের মিলিত বেগ দুইটা মিলে গিয়ে এদের বেগ ধরে নিলাম vf, ফাইনাল বেগ একটাই বেগ প্রাপ্ত হয়েছে, দুইটা বস্তু একত্রে মিলে গেছে। এর ক্ষেত্রে আমরা ভরবেগ সংরক্ষণের সূত্র অনুসারে কি লিখতে পারি? প্রথম বস্তুর আদি ভরবেগ প্লাস দ্বিতীয় বস্তুর আদি ভরবেগ সমান vf ইন্টু m1 প্লাস m2। আমরা পূর্বে দেখেছি যে ভরবেগ সংরক্ষণের সূত্র, সেই সংরক্ষণের সূত্র অনুসারে আমরা এটা লিখতে পারি, যে ভরবেগ সংরক্ষণের সূত্রটা মেনে চলে। এবার আমরা একটা সৃজনশীল প্রশ্ন আসি। নিচের চিত্রে একটি জিপ ও একটি কার গাড়ির মধ্যে সংঘর্ষ দেখানো হলো। আচ্ছা, আমরা সংঘর্ষটা দেখি যে একটা জিপ গাড়ি এবং একটি কার গাড়ি, দুইটা গাড়ি আছে, দুইটা গাড়ি একটা অপরটার বিপরীত দিক থেকে আসছিল, এদের মধ্যে সংঘর্ষ হলো। তাহলে একটা জিপের ভর হচ্ছে 1000 কেজি ওজনের একটা জিপ এবং 400 কেজি ভরের একটা কারের সাথে সংঘর্ষ করলো। সংঘর্ষের পূর্বে এদের বেগ যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড এবং 20 মিটার পার সেকেন্ড হলো এদের ছিল। সংঘর্ষটির ক্রিয়াকাল 0.01 সেকেন্ড। এই সংঘর্ষটা সংঘটিত হয়েছে 0.01 সেকেন্ডে। এই সংঘর্ষ সংঘটিত হয়েছে। সংঘর্ষের পরে কি অবস্থা হলো? সংঘর্ষের পরে যেহেতু 1000 কেজি ওজনের জিপ, এটার ভরবেগ বেশি, তাহলে ভরবেগ বেশি থাকার কারণে এর বেগ প্রাপ্তই হবে, তাহলে এ সামনের দিকে অগ্রসর হবে এবং এটাও সামনের দিকে নিয়ে যাবে। এর বেগ হবে 1 মিটার পার সেকেন্ড আর এর বেগ হবে 2.5 মিটার পার সেকেন্ড। এক্ষেত্রে আমাদের প্রশ্ন হচ্ছে কৌণিক ভরবেগ কাকে বলে? তোমরা কৌণিক ভরবেগ জানো। একটি দরজাকে খুলতে কবজা বরাবর বল প্রয়োগ না করে দরজার বাইরের প্রান্তে বল প্রয়োগ করা হয় কেন? তোমরা হয়তো এর উত্তর পেয়ে যাবে, কারণ টর্ক আমরা পড়ে আসছি, টর্ক পড়ে থাকলে তোমরা এর উত্তরটা পেয়ে যাবে। 3 নং প্রশ্নটি হচ্ছে সংঘর্ষের সময় গাড়ি দুটির মধ্যে ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। যখন সংঘর্ষ হয়েছে তখন ক্রিয়াশীল বলের মান কত ছিল সেটা আমাদের নির্ণয় করতে হবে। আর 4 নম্বর হচ্ছে উদ্দীপকে সংঘটিত সংঘর্ষটি স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক? উত্তরের সপক্ষে গাণিতিক বিশ্লেষণ করে দেখাও। সংঘর্ষটা কি স্থিতিস্থাপক সংঘর্ষ নাকি অস্থিতিস্থাপক, এটা আমাদের দেখাতে হবে। তাহলে প্রথমে আসি আমরা কৌণিক ভরবেগ। তোমরা পূর্বেই জানো যে কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণায়মান কোনো কণার ব্যাসার্ধ ভেক্টর এবং ভরবেগ ভেক্টরের গুণফলকে ওই বিন্দু বা অক্ষের সাপেক্ষে কণাটির কৌণিক ভরবেগ বলে। কৌণিক ভরবেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? এল দ্বারা প্রকাশ করা হয়। এল সমান সমান আর পি, অর্থাৎ ব্যাসার্ধ ভেক্টর এবং ভরবেগ ভেক্টরের গুণফল হচ্ছে কৌণিক ভরবেগ। তোমরা পূর্বে জেনেছো, এটা আবার একটু ভালো করে পড়বে। এরপরে বলা আছে একটি দরজাকে খুলতে কবজা বরাবর বল প্রয়োগ না করে দরজার বাইরের প্রান্তে বল প্রয়োগ করা হয় কেন? দরজার কবজাগামী উলম্ব রেখা হলো ঘূর্ণন অক্ষ। ঘূর্ণন অক্ষের সাপেক্ষে দরজাকে দ্রুত ঘোরাতে হলে এর উপর বেশি মানের টর্ক প্রয়োগ করতে হবে। অর্থাৎ আমরা যখন জানি টর্ক সমান সমান কি? বল ইন্টু ঘূর্ণন অক্ষতে বলের ক্রিয়াকালের লম্ব দূরত্ব এফ ডি, এটা আমরা টর্ক জানি। এখন দেখো টর্কটা কোথায় প্রয়োগ করলে কি হবে। ধ্রুবমানের বল প্রয়োগের ক্ষেত্রে দরজার বাইরের প্রান্তে বল প্রয়োগ করা হয়, কারণ এক্ষেত্রে টর্কের মান বেশি। অপরদিকে কবজা বরাবর বল প্রয়োগ করলে ডি সমান সমান 0, তখন টর্ক শূন্য হয়, দরজা ঘুরবে বা খুলবে না। এখানে কি বলা আছে? টর্ক। আমরা জানি যে টর্ক হচ্ছে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করে। ঘূর্ণন প্রবণতা যেহেতু সৃষ্টি করবে, টর্কের মান যদি বেশি হয় তাহলে সেটি বেশি ঘুরবে, টর্কের মান কম হলে কম ঘুরবে। তাহলে দরজার যদি বাইরের প্রান্তে বল প্রয়োগ করি তাহলে টর্কের মান বেশি হবে। বাইরের প্রান্তে তার এফ এর মান একই, কিন্তু বাইরের প্রান্তে ডির মান বেশি হবে। তাহলে দূরত্ব যদি বেশি হয় বাইরের প্রান্তে, তাহলে ডি বেশি হলে টর্কের মান বেশি হবে, টর্ক এফ ডি, টর্ক বেশি হবে। তাহলে টর্ক যদি বেশি হয় তাহলে দরজাটা ভালো ঘুরবে, তাড়াতাড়ি ঘুরবে, সহজে ঘুরবে। অপরদিকে কবজা বরাবর যদি বল প্রয়োগ করি তাহলে কবজা বরাবর সেখানে তো ডির মান নেই, ডির মান 0, অথবা কবজা থেকে একটু যদি দূরে প্রয়োগ করি তাহলে ডির মান কম হবে। ডির মান যদি কম হয় টর্কও কম হবে। টর্ক যদি কম হয় তাহলে সেটাকে আমরা ঘুরাতে অনেক
বল প্রয়োগ করতে হবে, কারণ এই টর্ক বাড়াতে গেলে এফ এর মান বাড়াতে হবে, ডির মান যদি কম হয়। কিন্তু কবজা বরাবর যদি বল প্রয়োগ করি তাহলে ডির মান একেবারে শূন্য। ডির মান শূন্য হয়, এফ এর মান যাই হোক না কেন, এফ এর মান যত বেশি প্রয়োগ করি না কেন, তাহলে টর্কের মান হবে শূন্য। তাহলে টর্কের মান যদি শূন্য হয় সেক্ষেত্রে কবজা দরজাটা ঘুরবে না বা দরজা আমরা খুলতে পারবো না। সংঘর্ষের সময় গাড়ি দুটির বলের মান নির্ণয় করা। তো দেওয়া আছে কি জিপের ভর এম 1000 কেজি, সংঘর্ষের পূর্বে জিপের বেগ 10 মিটার পার সেকেন্ড, সংঘর্ষের পর জিপের বেগ v1 ধরে নিলাম, v1 1 মিটার পার সেকেন্ড, সংঘর্ষের ক্রিয়াকাল 0.01 সেকেন্ড। বের করতে হবে গাড়ি দুটির মধ্যে ক্রিয়াশীল বল এফ সমান সমান হট, এফ এর মানটা বের করতে হবে। আমরা জানি কি এফ সমান সমান এম এ বা ওই যে এম ইন্টু v1 মাইনাস u1 বাই টি, এটা আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি। তাহলে এখানে এম হচ্ছে 1000 কেজি, 1000 ইন্টু v11 আর u1 10, টির মান 0.01 সেকেন্ড। এটা যদি হয় তাহলে এর মানটা আমি বসিয়ে দিলাম মাইনাস, এখানে যেহেতু আমাদের ইউর মানটা u1 এর মানটা বড় তাহলে একটা নেগেটিভ চিহ্ন আসবে, -9 × 10⁵ নিউটন। এখানে ঋণাত্মক চিহ্ন দ্বারা জিপের বেগের বিপরীতে বল প্রযুক্ত হয়েছে, অর্থাৎ দুইটা পরস্পর বিপরীত দিকে থেকে আসছে, বিপরীত বল প্রযুক্ত হয়েছে, সেইটা নির্দেশ করছে এই ঋণাত্মক চিহ্নটা দ্বারা। উদ্দীপকে সংঘটিত সংঘর্ষটি স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক, এটা আমাদের দেখাতে হবে। যেটা সংঘর্ষের পূর্বে গাড়িদের মোট গতিশক্তি কত ছিল, আমরা যদি জানি যে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে গতিশক্তি সংরক্ষিত থাকে, তাহলে সংঘর্ষের পূর্বের গতিশক্তি এবং পরের গতিশক্তি বের করে যদি দেখি একই হয় তাহলে স্থিতিস্থাপক, আর যদি একই না হয় তাহলে সেটা হবে অস্থিতিস্থাপক। তাহলে গাড়িদের মোট গতিশক্তি কত, হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার। কারণ প্রথম গাড়িদের সংঘর্ষের পূর্বে অর্থাৎ প্রথম গাড়িটা এবং জিপ যেটা আছে দুইটা কার দুটোর গতিশক্তি হাফ mv স্কয়ার, সেই সূত্র অনুসারে আমরা এই মানগুলো বসিয়ে দিলে আমরা পেলাম 1.3 × 10⁵ জুল। এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে গতিশক্তি। এবং সংঘর্ষের পরে গতিশক্তি কত হবে, একই রকম ভাবে হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। প্রথম বস্তুর শেষ গতিশক্তি এবং দ্বিতীয় বস্তুর শেষ গতিশক্তি। তাহলে এই মানগুলো আমরা যদি বসিয়ে দিই তাহলে এখানে পেলাম 1750 জুল। তাহলে কোনটার মান বেশি আমাদের, এখানে যেহেতু 10⁵ আছে তাদের পরে 5টা শূন্য, কাজেই এই মানটা বেশি। সংঘর্ষের পূর্বে গতিশক্তির মান বেশি সংঘর্ষের পরের থেকে, তাই বলা হচ্ছে যে এইটা হচ্ছে ছোট। কার থেকে ছোট, 1.3 × 10⁵ জুলের থেকে ছোট। অর্থাৎ সংঘর্ষের ফলে গাড়িদের মোট গতিশক্তি সংরক্ষিত হয় না, যদি সংরক্ষিত হতো এই দুইটা মান সমান হতো, তাহলে সংরক্ষিত হয় না যেহেতু, তাই এটি একটা কি সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে এটি একটি অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো এই ছিল আমাদের আজকের ক্লাসে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ক্লাসগুলো করবে এবং কমেন্টে আমাদের জানিয়ে দিবে যে